বিএনপি কেন জানি বেশ একটু ডিফেন্সিভ খেলছে আর কি, তারা সংঘাতে যাচ্ছে না, কিন্তু বিষয়টা তারা গ্রহণও করছে না। তো এই কারণে যে অনেকে জামাতের নেতৃত্বে 7টা রাজনৈতিক দল মাঠের আন্দোলন কর্মসূচি দিল। যেহেতু ঐক্যমত্য কমিশনের ভেতরে আলোচনার বিষয়টা এখনো শেষ হয়ে যায়নি, জিনিসটা হয় কি, যখন আলোচনার দুয়ারটা বন্ধ হয়ে যায় তখন আন্দোলন করে। এখানে তো আলোচনাটা চলছে, 30টা রাজনৈতিক দল যেখানে অংশ নিচ্ছে, সেখানে হঠাৎ করে আন্দোলন কর্মসূচিটা কেন? তাহলে কি এই আলোচনাটা হচ্ছে এটার উপরে চাপ তৈরি করা, নাকি কার উপরে চাপ তৈরি করা? সরকার তো এই সবাই মিলে যা বলবে সেটাই ইমপ্লিমেন্ট করবে। সবাই মিলে বসলে এক অংশ থাকবে রাজপথে, আর এক অংশ থাকবে ভেতরে, এটা কেন? তাহলে বিএনপিও কি এরকম এক অংশ বাইরে থাকবে আর এক অংশ ভেতরে থাকবে? তাহলে একটা হযবরল অবস্থা না? এটা তো এক ধরনের, বিশেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এই ধরনের কর্মসূচি কিন্তু খুব বিপজ্জনক। এগুলি হয় হাসিনা রেজিমে বা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখন তার নীতির বিরুদ্ধে এই ধরনের ইয়ে হয়। এখন কার বিরুদ্ধে কে লড়ছে? এই গভর্নমেন্ট কার? এই গভর্নমেন্ট তো এনসিপি, এই গভর্নমেন্ট তো এবি পার্টির, এই গভর্নমেন্ট তো বিএনপির, এই গভর্নমেন্ট তো জামাতের। তাহলে রাজপথে কেন কেন আলাদা একটা জোট? যদি এটা নির্বাচনী জোট হয় তাহলে সেটা আলাদা কথা, সেটা তো করতেই পারে। কিন্তু এই ইস্যুতে যে আমি পিয়ার মানি কি মানবো না, এটা তো হলো আভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে ঠিক হবে শেষ পর্যন্ত, যে ঐক্যমত্য কমিশন সবার আলোচনা শুনে তারা কি সিদ্ধান্তটা নেবে এবং কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু তার আগে আমি আন্দোলন কর্মসূচি দিয়ে আমি বের হয়ে আসলাম, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তাহলে জিনিসটা তো একটু জটিল আকার ধারণ করো। তার ঐক্যমতের জায়গাটা ঠিক যে আমরা আলাপ আলোচনা করেই সমাধান করব, বিষয়টা তা না। আমাকে আমার দাবিটা পূরণ করতেই হবে, এর কোনো পথ নেই। দেয়ালে বলে না, দেয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষ এই ধরনের কর্মসূচি করে। তো অনেকটা সেরকমই অবস্থাটা তৈরি হওয়াতে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এখন বেশ জটিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে কিন্তু একটা কথা বলছেন, তাও কি বিদেশি ডেলিগেটদের সামনে বলছেন যে এখনো কোন মহল নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ঠেকবো না, আমরা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনটা করব। এই কথাটা কেন বললেন? তিনি তো বলতে পারতেন যে রাজনৈতিক দলগুলো চমৎকার ভাবে আলোচনা করছে এবং তারা সমঝোতায় উপনীত হবে এবং উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হবে। এই কথাটা তো বলতে পারলেন না, তিনি তো এই কথাটা বললেন। তার হচ্ছে এখানে মতনৈক্যের জায়গাটা এই মতনৈক্য কি আলোচনারত রাজনৈতিক দলগুলোর মধ্যে নাকি বহিঃশক্তি? সবসময় শুনি আওয়ামী লীগ করছে, ভারত করছে নির্বাচন, নির্বাচনকে বানচাল বা নির্বাচনে ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো শোনা যায়। আসলে এটা অর্থটা হয় ভেতর থেকেও বাইরে থেকেও। উনি নির্দিষ্ট করেননি যে কোন পক্ষ বাধা দিচ্ছে নির্বাচন অনুষ্ঠানে। এই পর্যায়ে যারা আন্দোলন নিশ্চয়ই এই আন্দোলনটা সরকারের জন্য সুখকর না, বিএনপির জন্য সুখকর না। বিএনপি তো বলেছে, সালাউদ্দিন আহমেদ বলেছে যে আলোচনা চলা অবস্থায় এই ধরনের আন্দোলন অনভিপ্রেত, তবে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, এই কথাটা বলছে। কিন্তু এটা তো বোঝাই যায় আমরা তো কখনো কখনো সরকারের জন্য সুখকর আন্দোলনও দেখেছি। মোস্তফা ফিরোজ, একটু আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে যাচ্ছিলাম, কিন্তু এই প্রশ্নটা চলে আসলো, সরকারের জন্য সুখকর বা সরকার যেমনটি যে আপনাদের নানান জনের বিশ্লেষণে অন্ততপক্ষে যেটা উঠে এসেছে, যে যেমন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হলো, চাপ প্রয়োগ করলো, সাথে সাথে নিষিদ্ধ করলো, মনে হলো যে একটা যোগ সাজস হলো। অনেকের বিশ্লেষণ ছিল এরকম যে সরকার চেয়েছে, মাঠের আন্দোলন হয়েছে এবং সেটি বাস্তবায়ন হয়েছে, সুখকর আন্দোলন। এটি যে সুখকর না, এটি আমরা কিভাবে নিশ্চিতভাবে বলতে পারি? বর্তমানে আন্দোলন যেটি না, এটা আমি সেটা মনে করি না। এটা এক ধরনের চাপের মুখে। ওই সময় যদি বিএনপি আবার মানতো যে তারা কোনো দল নিষিদ্ধ করার পক্ষপাতী না, তাহলে কিন্তু জিনিসটা সংঘাত হতো। বিএনপি কেন জানি বেশ একটু ডিফেন্সিভ খেলছে আর কি, তারা সংঘাতে যাচ্ছে না, কিন্তু বিষয়টা তারা গ্রহণও করছে না। আমি যেটা মনে করি যে এটার একটা আন্তর্জাতিক ঝুঁকি আছে, কারণ বাংলাদেশের নির্বাচন তো শুধু বাংলাদেশের না, এর সাথে একটা বৈশ্বিক বিষয় জড়িত আছে। যার কারণে আজকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন দরজাপ করছে কেন? কালকে জামাতের সাথে বসলো, আজকে কেন বসলো? কেন এই পশ্চিমা দেশগুলো দৌড়াদৌড়ি করছে? তাদের মধ্যে অনেক রকম শঙ্কা তৈরি হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। সামনে কারা ক্ষমতা আসছে, তাদের পলিসিটা কি হবে,
সেটা কতখানি তাদের পশ্চিমা দেশের যে গণতান্ত্রিক যে মডেল আছে সেই মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি হবে না, তারা হয়তো বুঝতে চাচ্ছে। এর ফলে তাদের মধ্যে একটা উদ্বেগও আছে। কারণ আপনি কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করেন আন্তর্জাতিক ভাবে, এটা কিন্তু একটা যদি প্রশ্ন হয়, তাহলে কিন্তু সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মূল বেসটা কিন্তু পশ্চিমা বিশ্ব। সেই পশ্চিমা বিশ্বটা কি এটা অ্যালাউ করবে কিনা? কারণ তারা তো জাতিসংঘের একটা রিপোর্টে আমার মনে আছে যে তারা গণহত্যার একটা বিস্তারিত বিবরণ দিয়ে বলছে যে গণহত্যায় যারা জড়িত শুধু তাদের বিচার হবে, কিন্তু কোনো দলকে বিচার করা যাবে না। তো এই সুপারিশটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না? জানেন। এখন ওনার আমলেই যদি উনি এটা ইমপ্লিমেন্ট করেন, তখন আন্তর্জাতিক মহলের কাছে তো উনি কি জবাবদিহি করবেন? সেই কারণে দেখেন বিএনপিও একটা বিব্রতকর অবস্থার মধ্যে বলছে যে কোন দলকে যদি নিষিদ্ধ করতে যান তাহলে এটা আইনের আশ্রয় নেন। আইনে কি বলে? আদালতে যান, কিন্তু নির্বাহী আদেশে যাতে এটা না হয়। কিন্তু আবারও সেই প্রশ্ন, কোন দলকে নিষিদ্ধ করবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসও তো এই কথাটা বলেছিলেন। এটা আমার মনে হয় বলা ঠিক হবে না। জি, এই জন্যই প্রশ্নটা করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগেও বলেছিলেন কোনো দলকে নিষিদ্ধ করা হবে না, কিন্তু ওই চাপ, যেটি আসলে চাপ কিনা সুখকর চাপ, সেটি প্রশ্ন করছিলাম, সেই চাপের মুখে নিষিদ্ধ করে দিলেন। এখন আবার আরেকটা চাপ, আমি আবার একটু আসবো, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছেও আমি, ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন যে এমন না ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তাটা যে চাবুকের নিচে রেখে বলা হচ্ছে এখনই ঐক্যমত্যে আয় বা এখনই মানতে হবে, তাছাড়া আলোচনায় না মানলে চাবুকের নিচে চলে আসতে হবে, বিষয়টা এরকম না। কিন্তু চাবুকের নিয়ে আসার চেষ্টা কি আসলে রাজনৈতিক পক্ষগুলোর মতো হচ্ছে কিনা? মোস্তফা ফিরোজ যেটা বলছিলেন যে জামাত রাজপথে আন্দোলন করছে এবং আন্দোলনকে বিক্ষোভ করছে, সেজন্য মানে জামাত কি এখন চাবুকের নিচে আনতে চায় আলোচনার টেবিল থেকে রাজপথে গিয়ে? দেখেন, রাজনৈতিক দলগুলোর সাথে আমার আনুষ্ঠানিক মিটিং কথাবার্তা বলে এটা মনে হয় নাই যে তারা আসলে ফেব্রুয়ারির নির্বাচন চায় না, অথবা নির্বাচনে অংশগ্রহণ করবে না, অথবা কোনোভাবে পিছিয়ে দেবার চেষ্টা করতেছে, এইটা মনে হয় নাই। বাট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সবার তো নিজস্ব রাজনীতি আছে, সবাই তো চাইবে তার ভোট বাড়ানোর জন্য, তার সিট বাড়ানোর জন্য। আপনাদের মনে থাকার কথা যে ঐকমত্য কমিশন গঠিত হবে, সেটা তো গত বছর ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়েছিল। তারপরে কি বিএনপি বড় বড় সমাবেশ মহাসমাবেশ করে নাই? বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কি ডেডলাইন দেয় নাই যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে? করেছে তো। এটা কেন করেছে? তার পলিটিক্স। একটা রাজনৈতিক দল নির্বাচন চাবে, চাইতে পারে, 1000 বার চাইতে পারে, কোনো সমস্যা নাই। এখন এই জন্য এখন একই রকম ভাবে কি ব্যারিস্টার ফুয়াদ, একই রকম ভাবে কি? কারণ আমি প্রশ্নটা এই জন্য করছি, নির্বাচন চাইছে সরকারের কাছে এই জন্য দাবি নিয়ে তারা সমাবেশ করছে, কিন্তু এখানে বিক্ষোভ করছে জামাত এবং ইসলামী আন্দোলনগুলো। বিক্ষোভ কার, মানে বিক্ষোভ তো ক্ষোভের প্রকাশ, এই ক্ষোভটা কার বিরুদ্ধে দেখাচ্ছে? সরকারের বিরুদ্ধে। চাপটা কাকে দিচ্ছে? বিএনপি যেমন সরকারকে চাপ দিচ্ছিল নির্বাচন আদায়ের জন্য, এই চাপটা কাকে দিচ্ছে? সবার উপরে, জামাত এবং ইসলামী দলগুলো। রাজনীতির স্বার্থ কার কার উপরে থাকে? একটা হচ্ছে রাষ্ট্রকে কন্টিনিউয়াসলি বলা যে আপনারা যেভাবে দাবি দাওয়া গুলোকে, রাজনৈতিক মতামত গুলোকে হালকা করে দেখছেন, অথবা কমিশনে যান, কমিশনে গিয়ে নিজেরা আলাপ করে নেন, নিজেরা কোনো দায়িত্ব নিচ্ছেন না, এটা একটা বক্তব্য দেওয়া তাদের পক্ষ থেকে যে আমরা চাই আপনারাও ডিসাইসিভলি এখানে রোল প্লে করেন, ভূমিকা নেন। আবার দ্বিতীয়ত হচ্ছে ইকুয়ালি পলিটিক্যাল পার্টিগুলোকেও চাপ দেয়া যে আসলে একটা কনসেনসাসে আসা, যেখানে যেখানে ছাড় দেওয়ার সুযোগ আছে সেখানে সেখানে ছাড় দেয়া। এবং সেই জায়গাতে আমার মনে হয় যে এটা দেবার মধ্যে কোনো মানে রাজনীতির ফ্রেমের যতক্ষণের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত যেখানে যেখানে চাপ দেওয়ার মানে ছাড় দেওয়ার সুযোগ আছে সেখানে সেখানে ছাড় দাও, বিষয়টা তো তা না। সুনির্দিষ্ট 5টা দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিআর, জাতীয় পার্টি নিষিদ্ধ করা, এইরকম কয়েকটা, মানে যেখানে যেখানে ছাড় দেওয়ার সুযোগ আছে সেখানে সেখানে তো না, তাই না? সুনির্দিষ্ট 5টা জায়গা যেটা দিতে হবে। ভিতরে যে যেখানে ছাড় দেবে, এই 5টার ভিতরে সবাই তো সব জায়গায় ছাড় দেবে না। আমরা তো শুরু থেকে বলছি ভাই, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর 25 থেকে জুনের 26-এ নির্বাচনের দিন তারিখ একটা দিবে, যেদিন দিবে সেই দিনই আমি সই, আমার সাথে কোনো সমস্যা নাই। কিন্তু অনেক দলের ব্লাড প্রেশার হাই হয়ে গেছে না, 250-300-তে শুট আপ করছে। এখন এক একটা বিষয়তে এক একজনের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। আমাদের 2 বিষয়ে আমরা খুবই কুল আছি। আমার ব্লাড প্রেশার, আমাদের দলের প্রেশার 80-120-এ আছে। নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগেও তাই ছিল, এখনো তাই আছে। গতকালকে পরশু 3টা ইসলামী দল তাদের কর্মসূচি দেওয়ার পরেও আমাদের ব্লাড প্রেশার একই জায়গাতে আছে, মোটেও বারে কমে নাই। কারণ হচ্ছে আমরা আমাদের রাজনীতি এবং বাস্তবতা সম্পর্কে অবগত যে আমি আসলে কতটুকু পর্যন্ত করব, কতটুকুর বেশি আওয়াজ তুললে আমার আন্দোলন যারা দিচ্ছে সেই দলগুলোর ব্লাড প্রেশার কেন বেড়ে গেল এই বিষয়গুলো নিয়ে মানে হবে আপা। কারণ সবার প্রেশার তো যার যার বেডরুমে,
মেশিনও তার ঘরে। মানে ওই যে বলছিলেন ইনডোর আউটডোর নানা আলোচনা হয়, সেই আলোচনা থেকে আপনারা বুঝতে পারেন না যে কেন তাদের প্রেশার বাড়ছে? কৌশলগত, আমি ধারণা করছি কৌশলগত ব্যাপার, সবাই বোধ করছেন যার যেখানে যতটুকু নেগোশিয়েট করবার সুযোগ আছে, হয়তো কাউকে একটু ফোন করে বলতে হবে, কাউকে একটু মিছিল করে বলতে হবে, তো যে যেটা কৌশলগত ভাবে মনে করছে সে সেটা করছে। আমরা মনে করছি আমরা আমাদের জায়গা থেকে ভিন্ন কৌশলে একই অথবা ভিন্ন মতের দাবি গৌলনে আমরা কাজ করবো আর কি। আপনারা কোন কোন দাবির সাথে, আপনারা বলছিলেন যে আমরা অনেকগুলোতে একমত, আপনারা কোন কোন দাবির সাথে একমত আন্দোলনকারী দলগুলোর মধ্যে? ধরেন তো আমাদের একটা মিক্স সিস্টেমের প্রস্তাবনা আছে, যে যদি উচ্চ কক্ষে ভোটের পিয়ার না হয়, আমরা উচ্চ কক্ষই চাই না, এটা আমাদের দলীয় পজিশন, তাহলে নিম্ন কক্ষে মিক্স সিস্টেম হতে পারে কিনা 200 আসনে। কারণ জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শতভাগ পিয়ার চাচ্ছে, আমরা শতভাগের ব্যাপারে একমত না। আমরা বোধ করছি যে একটা ট্রানজিশন সময় নিয়ে সিস্টেম চেঞ্জ করতে হয়। একটা সিস্টেম, একটা রাষ্ট্র, একটা জনগণ অনেক বছর ধরে যেটা অভ্যস্ত থাকে, সাডেনলি তাকে 360 ডিগ্রি পরিবর্তন করলে সে সেটাকে নিতে পারবে না, অ্যাবজর্ভ করতে পারবে না। এই জন্য একটা ট্রানজিশন নিতে হবে। ট্রানজিশনটা কি হতে পারে? আমরা 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হোক, তাহলে সুবিধা যেটা, আর 100 আসনে পিয়ার হতে পারে, তাহলে বিএনপি কে আশ্বস্ত করা যাচ্ছে যে আপনি যেহেতু এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনি 200 থেকে 150-60 এমনি পেয়ে যাবেন। তাহলে সরকার গঠিত হয়ে যাবে। সরকার গঠনে নেপালে, শ্রীলঙ্কাতে যে টেনশন গুলো দেখেছি সেটা হচ্ছে না। আবার 100 পিয়ার থাকলে যেটা হবে, 1% থ্রেশহোল্ডে অনেক ছোট বড় রাজনৈতিক দল ডানে বামে সবাই কোনো না কোনো ফর্মে পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন পেয়ে যাবে। তাহলে এটা উইন উইন সিচুয়েশন সকল রাজনৈতিক দলের। আমাদের প্রস্তাব ছিল যে একটা মিক্স সিস্টেমে আমরা যেতে পারি কিনা, যেখানে সরকার স্টেবল থাকবে, বিএনপি বড় দল আকারে আশ্বস্ত হবে, বাকি দলগুলো জানবে তাদের। আপনাদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, মানে আলোচনার ফিডব্যাক কি মনে হলো? কমিশনে আমরা বারবার বলেছি এজেন্ডাভুক্ত করে আলোচনা করবার জন্য, তারা কখনো এটা করতে রাজি হন নাই। বোধ করি যে আজকে এই কর্মসূচিগুলো রাজপথে আসার একটা বড় কারণ হচ্ছে যে কমিশন সময় নিয়ে এজেন্ডাভুক্ত করে আলোচনা করেন নাই। যদি করতো তাহলে উচ্চকক্ষ নিম্ন কক্ষের মতো করে পিয়ারের আলোচনাটা একটা রেজলিউশনে যাইতো, অথবা জাতি দেখতে পাইতো যে আমাকে রাস্তায় পর্যন্ত যাওয়ার প্রয়োজন হতো না। ঠিক একইভাবে ধরেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, সেখানেও কিন্তু আমরা একইভাবে এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে পারতাম। আমি গণতদন্ত কমিশনের কথা বহু আগে বলেছি, আপনার সাথেও বলেছি, 1 বছর আগে থেকে বলেছি যে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ না করে জনগণের মতামত নেওয়া দরকার, আমেরিকান স্টাইলে শুনানি হওয়া দরকার, সবাই সেখানে মতামত দেখি আমরা ওপিনিয়নটা কিভাবে ক্রিয়েটেড হয়, তারপরে জুডিশিয়ারি ডিসাইড করবে যে তাদের ফেট কি হবে। তো এইরকম প্রত্যেকটা বিষয় দেখবেন যে যে কর্মসূচিগুলো এসছে এগুলো কিন্তু পিয়ারভুক্ত করবার, এজেন্ডাভুক্ত করবার দাবি এই রাজনৈতিক দলগুলোরও ছিল। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু কমিশনে একাধিকবার বলেছে, যেমন ধরেন আমরা আমলাতন্ত্রের সংস্কার নিয়ে কোনো কথা বলতে পারি নাই, আমরা বারবার বলেছি। পুলিশ সংস্কার নিয়ে খুব সিরিয়াস কোনো তর্ক হয়নি, আলাপ আলোচনা হয়নি। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা কমিশনে এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে পারি নাই প্রস্তাব দেওয়ার পরেও। তো আজকে ইভেন্চুয়ালিটি কি হয়েছে, সিচুয়েশনটা রাজপথে চলে গেছে, বাট এটা এখনো টু লেট। যেহেতু কমিশন 1 মাস সময় নিয়েছে, আমার মনে হয় যে এই পুরো কর্মসূচিটাকে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে ফিরিয়ে নিয়ে আসবার সুযোগ আছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট উদারতার জায়গা আছে, সবাই কথা কিন্তু বলতে। কালকে থেকেই আসলে আন্দোলন, মানে বৃহস্পতিবারে এই আন্দোলনের শুরুটা হওয়ার কথা বলে জানি। আমি মোস্তফা ফিরোজের কাছ থেকে একটু শুনি এই বিষয়টাই, যে আপনার কি মনে হয় আলোচনার টেবিল থেকে রাজপথে গড়িয়ে গেছে, আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে, এই রাজপথে যাওয়াতে কেমন চাপ তৈরি হবে? চাপটা আপনিও প্রশ্ন করছিলেন যে কাকে দেয়া, বিএনপি কে, সরকারকে, কার উপর কতটা চাপ পড়বে, সেই চাপের প্রভাব বা প্রতিক্রিয়া কেমন হবে বলে মনে করেন? কারণ আমরা আবার অন্যদিকে সালাউদ্দিন আহমেদকেও বলতে শুনেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুব সক্রিয় ভূমিকায় যিনি এখন আছেন, তিনি বলছেন যে এরকম হলে তারাও রাজপথের জবাব দেবেন, রাজপথে যদি বিষয়টি চলে আসে তাহলে তারাও রাজপথে জবাব দেবেন। আসলে এখন চাপটা কেমন পড়বে বলে মনে হয় মোস্তফা ফিরোজ? এরকম চাপটা বড় অদ্ভুত চাপ। কোন অন্তর্বর্তীকালীন সময় এরকম মানে 11 সরকারের সময় একটা পরিস্থিতি ছিল, সেটা তো আর সবার সমর্থিত সরকার না, কিন্তু সাধারণত কেয়ারটেকার গভর্নমেন্ট হয় সবার সমর্থনে, আর এই সরকারটা হয়েছে সবার সমর্থনে। একমাত্র সরকার আমি এতদিন ছিল শুধু আওয়ামী লীগের চাপে, যেমন রাজধানীর সমস্ত থানাগুলো ব্যস্ত হচ্ছে ঝটিকা মিছিল থামানোর জন্য, তারা মহাব্যস্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি লাটে গেছে, কিন্তু ঝটিকা মিছিল যাতে কোনোভাবেই না হতে পারে, এবং 5 জন যদি ঝটিকা মিছিল করে তার মধ্যে 4 জনকেই ধরা হয়। তো এটার ব্যাপারে খুব পারফরমেন্সটা আছে, কিন্তু ঘটনা হলো যে মানে সরকার চাপ
এতদিন ছিল আওয়ামী লীগের চাপ, তো এটা মানে স্বাভাবিক চাপটা, কিন্তু এই চাপটা তো ঘরের চাপ। এই ঘরের চাপটা মানে কেন, কার জন্য, কিভাবে, এটা তো খুব মানে অদ্ভুত, মানে মেলানো যাচ্ছে না কোনোভাবেই। মানে এখানে দেখা যাচ্ছে দুইটা পক্ষ মানে বেশ একটু নার্ভাস। একটা হচ্ছে সরকার যারা ক্ষমতায় আছে, আর একটা হচ্ছে বিএনপি। মনে হচ্ছে তাহলে এই ইউনূস সাহেব এবং বিএনপি এরা মানে যৌথভাবে এখন সরকারে আছে, সুতরাং তারা তাদের মধ্যে প্রতিক্রিয়াটা দেখাচ্ছে। এই জন্য একজন বলছে যে কোনো কোনো পক্ষ নির্বাচন পেছানোর পায়তারা করছে, আবার বিএনপি তো প্রকাশ্যই বলছে যে এই সব কিছু করা হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করা, অথবা নির্বাচনটা বানচাল করা। তাহলে এই তাহলে মনে হচ্ছে যে এই আন্দোলনটা যেমন বিএনপির সাথে, বিএনপির বিরুদ্ধে, তেমনি সরকারের বিরুদ্ধে। তো এটাই তো, এছাড়া তো আমি মানে আর কি ব্যাখ্যা দেবো? কারণ এতদিন আগে বলা হতো যে এই সরকার পরিচালিত হচ্ছে জামাত দ্বারা, এখন দেখা যাচ্ছে যে না, প্রথমে এনসিপি, তারপর হয়ে গেল জামাত, এখন হয়ে গেছে বিএনপি। তো এইভাবে ঘুরতেছে সরকার, কারণ এই সরকারের তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নেই। এই মানে কথা ছিল যে 30টা দলেরই সরকার হচ্ছে ইউনূস সরকার। তাহলে এখন এই 3টা দলে যখন ঘুরছে, তখন ঘুরতে ঘুরতে আরো অনেক বিভিন্ন দলে দলে যাবে। মানে এইরকম পরিস্থিতির মধ্যে আমার ধারণা যে বাংলাদেশের অতীতে এরকম হয়নি, এরকম একটা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় যাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলো যে সরকার, তার বিরুদ্ধে আবার মানে আন্দোলন, তার বিরুদ্ধে। আমার আসলে এখানে প্রশ্ন, তার বিরুদ্ধে কি আন্দোলন হচ্ছে? মানে এটা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকারের বিরুদ্ধে ক্ষোভ? সরকার কি দাবিটা দিয়ে দিতে পারবে, মানে পূরণ করে দিতে পারবে? পিআর পদ্ধতি এটা সরকার চাইলেই দিয়ে দিতে পারবে কি? বিএনপি পারবে আসলে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে না, বিএনপি হচ্ছে একটা মানে অনেকটা কি বলে শ্যাডো গভর্নমেন্ট। যে বিএনপি যদি বলে যে ইয়েস এদের দাবিগুলি যৌক্তিক, ইউনূস সাহেব আপনি এটা মেনে নেন, ইউনূস সাহেব বলবে যে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম। কারণ ওনার তো যখন তখন তো ইউনূস সাহেবের মেনে নেওয়ার দরকার হবে না, তখন তো সর্বসম্মতি হয়ে যাবে যদি বিএনপি মেনে নেয়, তাই না? সর্বসম্মতি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে তাহলে এটা তাহলে বলা যায় যে এটা আসলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন। এই জন্য বিএনপিও দেখলাম স্থায়ী কমিটির বৈঠকে তারাও আবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আন্দোলন করুক, আমরা নির্বাচনমুখী আমাদের কার্যক্রমটা জোরদার করব।